প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমার আজকের এপিসোডে আপনারা জানতে পারবেন মুঘল সম্রাট জাহাঙ্গীরের অসাধারণ জীবন কাহিনী। জগৎ জয়কারী সম্রাট জাহাঙ্গীরের পুরো শাসন ব্যবস্থা বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভারতের আকাশে তখন মুঘল সাম্রাজ্যের সুবিশাল পতাকা উড়ছে। দিল্লি, আগ্রা, লাহোর, কাবুল সবখানে এক সম্রাটের নাম উচ্চারিত হয় শ্রদ্ধার সঙ্গে, সে হল সম্রাট আকবর। কিন্তু রাজপ্রাসাদের সোনালি দেয়ালের আড়ালে জন্ম নিচ্ছিল আরেকটি গল্প, এক যুবরাজের গল্প, যে একদিন পৃথিবীর অন্যতম শক্তিশালী সাম্রাজ্যের সিংহাসনে বসেছিলেন। প্রিয় শ্রোতা, আপনারা আজ জানবেন এই মুঘল সম্রাট আকবর দি গ্রেট এর উত্তরসূরি শাহজাদা সেলিম এর সম্রাট জাহাঙ্গীর হয়ে ওঠার এক অসাধারণ বাস্তব কাহিনী। 1559 সালের 30শে আগস্ট রাজস্থানের ফতেপুর সিক্রির প্রাসাদে উৎসবের আলো জ্বলে উঠল। মুঘল সম্রাট আকবর সেজদায় পড়ে গেলেন, তার চোখে জল। বহু বছর অপেক্ষার পর সুফিসন্ত শেখ সেলিম চিশতির দোয়ায় রাজপ্রাসাদে জন্ম নিল এক পুত্র সন্তান। সাম্রাজ্যের প্রতিটি প্রাসাদে উৎসব শুরু হল। ঢাক ঢোল বাজতে লাগল, আকাশে উড়ল আতশবাজি। আনন্দে আত্মহারা আকবর সেই সন্তানের নাম রাখলেন সেলিম, সুফি সাধকের নাম অনুসারে। কিন্তু ইতিহাস তাকে চিনেছিল অন্য এক নামে, জাহাঙ্গীর, অর্থাৎ জগৎ জয়কারী। সেলিম বেড়ে উঠলেন রাজকীয় আড়ম্বরের মধ্যে। পারস্যের কবিতা, তুর্কি যুদ্ধ কৌশল, আরবি ভাষা, ইসলামী দর্শন, ঘোড়সওয়ারি, তীরন্দাজি সবকিছু শেখানো হতো তাকে। কিন্তু তার ভেতরে ছিল এক অদ্ভুত অস্থিরতা। তিনি ছিলেন আবেগপ্রবণ, জেদি, স্বাধীনচেতা। শৈশব থেকেই সেলিম মদ ও আফিমের প্রতি আসক্ত হয়ে পড়েন। আর আকবর ছিলেন কঠোর, দূরদর্শী ও শাসন ক্ষমতায় অতুলনীয়। বাবা ও ছেলের মধ্যে ধীরে ধীরে তৈরি হতে লাগল দূরত্ব। সেলিম মনে করতেন আকবর তাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না। অন্যদিকে আকবর বুঝতে পারছিলেন তার ছেলে মদ, আফিম ও বিলাসিতার দিকে ঝুঁকে পড়ছে। দরবারের কবি আবুল ফজল একবার লিখেছিলেন যে রাজপুত্রের হাতে সব সময় একটা পানপাত্র থাকে। আকবর বারবার পুত্রকে সংযত হতে বলেছিলেন, কিন্তু সেলিম শুনতেন না। রাজপ্রাসাদের দেয়ালের ভেতরে জমতে লাগল অদৃশ্য ঝড়। এই সময় যুবরাজ সেলিম প্রেমে পড়েছিলেন এক অপূর্ব সুন্দরী এক নর্তকী, আনারকলির। রাতের প্রাসাদে যখন নাচের আসর বসত, সেলিমের চোখ থেমে যেত সেই নারীর মুখে। কিন্তু সম্রাট আকবর এই সম্পর্ক মেনে নেননি। তারপর শুরু হয় ট্র্যাজেডি। কথিত আছে আনারকলিকে জীবন্ত দেয়ালের মধ্যে বন্দী করে হত্যা করা হয়। আর সেলিমের হৃদয়ে এই ঘটনা গভীর ক্ষত তৈরি করেছিল বলে ধারণা করা হয়। তারপর এলো সেই অন্ধকার অধ্যায়, 1599 সাল। যুবরাজ সেলিম আর অপেক্ষা করতে রাজি নন। পিতার অনুপস্থিতিতে সেলিম নিজেকে স্বাধীন সম্রাট ঘোষণা করলেন এলাহাবাদে। মুঘল সাম্রাজ্যে শুরু হল উত্তেজনা। একদিকে মহান আকবর, অন্যদিকে তার নিজের ছেলে। সেলিম নিজের দরবার বসাতে লাগলেন, মুদ্রা চালু করলেন, সেনাবাহিনী গড়লেন। আকবরের প্রিয় পরামর্শদাতা আবুল ফজলকে হত্যার নির্দেশ দিলেন। এটি ছিল ক্ষমার অযোগ্য একটি অপরাধ। কারণ আকবর আবুল ফজলকে নিজের ভাই এর মতো ভালোবাসতেন। আকবর প্রচণ্ড রাগান্বিত হলেন। কিন্তু তিনি বুঝতেন এটি কেবল ক্ষমতার লড়াই নয়, এটি একজন পুত্রের অস্থির আত্মার বিদ্রোহ। শেষ পর্যন্ত নানা রাজনৈতিক সমঝোতায় সাময়িক শান্তি ফিরল। আকবর কাঁদলেন, কিন্তু ক্ষমা করে দিলেন। পিতার ভালোবাসা রাজনীতির চেয়ে বড় ছিল। কিন্তু বাবা ছেলের সম্পর্ক আর আগের মতো রইল না। 1605 সাল মুঘল দরবারে নেমে এলো শোক। সম্রাট আকবর মৃত্যু শয্যায়। প্রাসাদের বাতাস ভারী হয়ে উঠেছে। মন্ত্রী, সেনাপতি, রাজপুত রাজারা সবাই উৎকণ্ঠায় অপেক্ষা করছে, কে হবে পরবর্তী সম্রাট। অবশেষে আকবর মৃত্যুর আগে সেলিমকেই উত্তরাধিকারী ঘোষণা করেন।
নিজের হাতে পাগড়ি খুলে পুত্রের মাথায় পরিয়ে দিলেন। সিংহাসনে বসে সেলিম নতুন নাম গ্রহণ করলেন, নূর উদ্দিন মুহাম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজী। জাহাঙ্গীর অর্থ যিনি পৃথিবী জয় করেন। সম্রাট হয়েই জাহাঙ্গীর একটি কাজ করলেন যা ইতিহাসে অমর হয়ে আছে। জাহাঙ্গীর নিজেকে একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তিনি আগ্রার দুর্গে স্থাপন করেছিলেন একটি বিখ্যাত শিকল। শিকলের এক প্রান্তে ৭টি ঘণ্টা। যে কোনো প্রজা, যত গরিবই হোক, সেই শিকল টেনে সরাসরি সম্রাটের কাছে বিচার চাইতে পারত। তিনি এর নাম দিলেন ন্যায় বিচারের শিকল। এটি ছিল তার শাসনের প্রতীক। তিনি বলেছিলেন, যদি আমার পুত্র অন্যায় করে, এই শিকল তার বিরুদ্ধেও বাজবে। ওই সময়টা ছিল মুঘল চিত্রকলার স্বর্ণযুগ। জাহাঙ্গীর নিজেই ছিলেন একজন অসাধারণ শিল্প রসিক। প্রকৃতির প্রতি তার ভালোবাসা ছিল গভীর। ফুল, পাখি, পশু সবকিছু তিনি চিত্রকরদের দিয়ে এঁকে রাখতেন। তার দরবারে ছিলেন আবুল হাসান, বিষণ দাস, মনোহরের মতো অসামান্য চিত্রশিল্পীরা। তার আমলে শিল্প, চিত্রকলা ও সাহিত্য অসাধারণ উন্নতি লাভ করে। মুঘল মিনিয়েচার পেইন্টিং এক নতুন উচ্চতায় পৌঁছে যায়। তিনি নিজের স্মৃতিকথা তুজুকি জাহাঙ্গীরিতে প্রকৃতি ও জীবজগতের অসংখ্য বর্ণনা লিখে গেছেন। ১৬১১ সাল। জাহাঙ্গীরের বয়স তখন ৪২ বছর। তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় এক নারীর আগমনে। তার নাম মেহেরুন্নিসা, একজন বিধবা পার্সি মহিলা, সরকারি কর্মকর্তার স্ত্রী ছিলেন। প্রথম দেখাতেই জাহাঙ্গীর স্তব্ধ হয়ে গেলেন। তার রূপ, বুদ্ধিমত্তা, কবিতায় দক্ষতা, সব মিলিয়ে এক অপার্থিব নারী। বিয়ে হল। জাহাঙ্গীর তাকে দিলেন নতুন নাম নূরজাহান, অর্থাৎ পৃথিবীর আলো। কিন্তু নূরজাহান শুধু প্রেমিকা ছিলেন না। তিনি ছিলেন একজন রাজনীতিবিদ, একজন স্থপতি ও একজন কবি। ধীরে ধীরে মুঘল দরবারের আসল ক্ষমতা চলে গেল তার হাতে। মুদ্রাতে তার নাম, রাজকীয় ফরমানেও তার নাম লেখা হতে লাগল। জাহাঙ্গীর এক সময় বলেছিলেন, আমাকে শুধু ১ সের মদ আর আধা সের মাংস দাও, রাজ্য চালাবে নূরজাহান। এই কথাটি মোটেও হাসির ছিল না। এটি ছিল এক সম্রাটের স্বীকারোক্তি। আফিম ও মদের নেশায় তিনি তখন অর্ধেক মানুষ। মুঘল ইতিহাসে এটি ছিল বিরল ঘটনা। জাহাঙ্গীর নূরজাহানকে গভীরভাবে ভালোবাসতেন। কিন্তু সম্রাটের এই প্রেমই পরবর্তীতে দরবারে ষড়যন্ত্র ও ক্ষমতার দ্বন্দ্ব সৃষ্টি করে। ইতিহাসের এক নিষ্ঠুর পরিহাস। যে আকবর পুত্র সেলিমের বিদ্রোহ ক্ষমা করেছিলেন, সেই সেলিম, এখন জাহাঙ্গীর, তার নিজের পুত্রের বিদ্রোহের মুখে পড়লেন। পুত্র খুররম, যাকে জাহাঙ্গীর সবচেয়ে বেশি ভালোবাসতেন, ১৬২২ সালে বিদ্রোহ করলেন। কারণ ছিল নূরজাহানের চাল। সম্রাজ্ঞী চাইতেন নিজের জামাতা শহরিয়ার সিংহাসনে বসুক, খুররম নয়। জাহাঙ্গীর পুত্রের বিরুদ্ধে সেনা পাঠালেন, যুদ্ধ হল। বিদ্রোহ ব্যর্থ হল। খুররমকে বন্দী করা হল। ইতিহাসের কিছু বর্ণনায় বলা হয়, তাকে অন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু সম্রাটের হৃদয় ভেঙে গেল। রাতের পর রাত ঘুম নেই। জাহাঙ্গীর ছিলেন শিল্পপ্রেমী, কিন্তু একই সঙ্গে মদ ও আফিমের প্রতি তার আসক্তি ক্রমশ বেড়ে যাচ্ছিল। রাতের পর রাত তিনি মদের আসরে কাটাতেন। শরীর ভেঙে পড়তে শুরু করল। কখনো কাশ্মীরের পাহাড়ে, কখনো লাহোরের বাগানে তিনি শান্তি খুঁজতেন। তবুও তার অন্তরের গভীরে যেন এক অদৃশ্য শূন্যতা ছিল। তারপর ১৬২৬ সালে এলো আরও বড় অপমান। তারই বিশ্বস্ত সেনাপতি মহাব্বত খান সম্রাটকে ঝিলাম নদীর তীরে বন্দী করলেন। কয়েক মাস জাহাঙ্গীর ছিলেন নামমাত্র সম্রাট, আসলে বন্দী। নূরজাহান অবশ্য শেষ পর্যন্ত স্বামীকে মুক্ত করলেন। কিন্তু ততদিনে জাহাঙ্গীরের শরীর ভেঙে গেছে। জাহাঙ্গীর কাশ্মীরকে ভালোবাসতেন প্রাণের চেয়ে বেশি। তিনি লিখেছেন, যদি পৃথিবীতে কোথাও স্বর্গ থেকে থাকে, তবে তা এখানেই। ১৬২৭ সালের শেষ দিকে,
কাশ্মীর থেকে লাহোর ফেরার পথে জাহাঙ্গীর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শীতল পাহাড়ি বাতাসের মধ্যে ধীরে ধীরে নিভে যেতে লাগল এক সম্রাটের জীবন। অবশেষে ২৮শে অক্টোবর ১৬২৭ সালে ভিম্বার অঞ্চলে সম্রাট জাহাঙ্গীর শেষ নিঃশ্বাস নিলেন। বয়স হয়েছিল ৫৮ বছর। পাশে ছিলেন নূরজাহান। তার মরদেহ লাহোরে নিয়ে যাওয়া হয়। আজও পাকিস্তানের লাহোরে সম্রাট জাহাঙ্গীরের সমাধি মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে। সম্রাট জাহাঙ্গীর ছিলেন একসাথে দুটো মানুষ। একদিকে ন্যায় বিচারক, শিল্পপ্রেমী, প্রকৃতির পূজারী, স্মৃতিকথা লেখক, যার তুজুক আজও ইতিহাসের অমূল্য দলিল। যিনি চাষিকে ভালোবাসতেন, পাখিকে ভালোবাসতেন, বাগানকে ভালোবাসতেন। অন্যদিকে মদ্যপ, আফিম আসক্ত, বিদ্রোহী পুত্র, পিতার বিরুদ্ধে হাত তোলা মানুষ, যিনি নিজের দরবারে ক্ষমতা হারিয়েছিলেন একজন নারীর কাছে। ইতিহাস তাকে মনে রাখে এক জটিল, বহুমাত্রিক চরিত্র হিসেবে, যিনি মহান ছিলেন কিন্তু নিজের দুর্বলতাকে জয় করতে পারেননি। যিনি ভালোবাসতে পেরেছিলেন অসীমভাবে, মানুষকে, শিল্পকে, প্রকৃতিকে, কিন্তু নিজেকে শাসন করতে পারেননি। তার জীবনের গল্পে যেমন আছে প্রেম, তেমনি আছে বিশ্বাসঘাতকতা। যেমন আছে রাজকীয় জাঁকজমক, তেমনি আছে নিঃসঙ্গতা ও অনুশোচনা। আর সেই কারণেই জাহাঙ্গীরের জীবন কেবল ইতিহাস নয়, এ যেন এক উপন্যাস, যেখানে ক্ষমতা, প্রেম ও মানবিক দুর্বলতা একসঙ্গে মিশে গেছে। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, মুঘল সম্রাট জাহাঙ্গীরের অসাধারণ জীবন কাহিনী কেমন লাগল কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন, এই ধরনের ঐতিহাসিক শিক্ষামূলক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।